বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জুম এবং যোগাযোগ মাধ্যমে কানেক্টেড বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক মাধ্যমে কানেক্টেড দেশ এবং বিদেশ থেকে উপস্থিত বা কানেক্টেড ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশের 50তম বিজয় দিবস। প্রথমেই আমি এই বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সমগ্র মানুষ, বিশেষ করে আজকে যারা সরাসরি সংযুক্ত আছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিজয় দিবসের মাস ডিসেম্বর মাস। এই মাসটা আমাদের জীবনে অত্যন্ত গৌরবের। এই মাস আমাদের বিজয়ের মাস। আজ থেকে শুরু হলো বিজয়ের সুবর্ণ জয়ন্তীর ক্ষণ গণনা। কিন্তু এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে জনগণ আজকে এই বিজয় দিবস উদযাপন করছে, যখন দেশের ক্ষমতা দখল করে আছে এমন একটি শক্তি, যাদেরকে এক বাক্যে বলা যায় গণতন্ত্র বিরোধী একটি শক্তি বা অপশক্তি। বিজয় দিবসের এই শুভ লগ্নে আমি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি আরো স্মরণ করতে চাই শ্রদ্ধার সাথে সকল জাতীয় নেতৃবৃন্দ, যেমন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত। এই সকল জাতীয় নেতৃবৃন্দ, যাদের ছাড়া স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নির্মাণ করা সম্ভব নয়। স্মরণ করছি আমি লাখো শহীদ মুক্তিযোদ্ধা, যাদের আত্মত্যাগের মাধ্যমে বা আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। কৃতজ্ঞতার সাথে আমি স্মরণ করছি সেই সব যুদ্ধযোদ্ধা, মুক্তিযোদ্ধা এবং অসংখ্য মা বোনদের, যাদের সম্মান ও সম্মানের বিনিময় আমাদের স্বাধীন মাতৃভূমি বাংলাদেশ। বিজয়ের ৪৯ বছর পরও দেশের আজকের বাস্তবতা হলো, স্বাধীন দেশের নাগরিকরা বলা যায় আজ নিজ দেশেই পরাধীন। স্বাধীন দেশের নাগরিকরা আজকে শুধু নিজ দেশেই পরাধীন নয়, আরো একটি উদ্বেগের বিষয়, এখন ধীরে ধীরে দেশের ভৌগোলিক স্বাধীনতাও মনে হয় হুমকির মুখে পড়ে যাচ্ছে। প্রিয় নেতাকর্মীরা, আমাদের অবশ্যই ভুলে গেলে চলবে না, বরং আমাদেরকে গৌরবের সঙ্গে, অত্যন্ত গৌরবের সঙ্গে বলতে হবে, মুক্তিযুদ্ধের ঘোষণা আমরাই দিয়েছি, আমরাই মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, আমরাই দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছি। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এই মূল মন্ত্রে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম। আর স্বাধীন বাংলাদেশের 50 বছরের গোড়তরায় দাঁড়িয়ে এখন স্বাধীনতাকামী জনগণ আন্দোলন করছে মাতৃভূমির স্বাধীনতা রক্ষার জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, মুক্তিযুদ্ধের এই 3 মূল মন্ত্রর একটিও কি আজ বাংলাদেশে অবশিষ্ট আছে? এখন যারা রাষ্ট্রীয় ক্ষমতা জোর করে দখল করে রয়েছে, স্বাধীনতোত্তর বাংলাদেশে তো তারাই ক্ষমতায় ছিল। শুরু থেকেই কিন্তু এরা বাংলাদেশকে নিজেদের ভোগ দখলীয় সম্পত্তি হিসেবে ব্যবহার করেছে। প্রিয় ভাই ও বোনেরা, একটি রাষ্ট্র কতটা উন্নত ও সভ্য এবং টেকসই হয়েছে সেটি বোঝার কয়েকটি নিদর্শন হলো, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কতটা স্বাধীন
তার ওপর নির্ভর করে। কোন সরকার যদি স্বৈরাচারী কিংবা গণবিরোধী হয়ে ওঠে, অথবা রাষ্ট্র যদি জনগণের বিপক্ষে চলতে শুরু করে, সেক্ষেত্রে রাষ্ট্র সরকারকে সঠিক ধারায় ফেরাতে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব অপরিসীম। সুবর্ণ জয়ন্তীর এই উষালগ্নে এসেও আমরা দেখছি একমাত্র একজন মাত্র ব্যক্তির লোভের জন্য বর্তমানে রাষ্ট্রের প্রায় প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটি রাষ্ট্রের স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এর সম্প্রতি প্রমাণ আমরা দেখেছি আমেরিকার রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট নির্বাচনের পরে। দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট অসীম ক্ষমতার অধিকারী হলেও দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দেখিয়েছে আইনগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা আরো বেশি ক্ষমতাবান, স্বাধীন ও স্বতন্ত্র। আমরা যদি আমাদের দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের দিকে তাকাই, তাহলে আমাদের সামনে ভেসে উঠবে দেশের বর্তমান শাসন ও প্রশাসনের ভয়াবহ বিধ্বস্ত চেহারা। আমাদের কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মহাহিসাবরক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন দুদক এবং মানবাধিকার কমিশন। সংবিধান অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে রাষ্ট্রের অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা, এটাই তাদের দায়িত্ব। অথচ সাংবিধানিক দায়িত্ব ভুলে এই প্রতিষ্ঠানগুলো এখন আওয়ামী লীগের সাংগঠনিক অফিসে পরিণত হয়েছে। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার চর্চার অন্যতম একটি প্রধান মাধ্যম নির্বাচন। নির্বাচন ছাড়া ভোটাধিকার চর্চার সুযোগ নেই। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব স্বাধীন নির্বাচন কমিশনের। বিচার বিভাগের মতন নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি নিয়মের কথা অবশ্যই। আর বাস্তবতা হলো নির্বাচন কমিশন এখন আওয়ামী লীগের দলীয় নির্বাচনী কার্যালয়ে পরিণত হয়েছে, যার সাক্ষ্য সমগ্র দেশবাসী। এই কার্যালয়ে বসে থাকা কয়েকটি অপদার্থ মেরুদণ্ডহীন প্রাণীর কাজ হলো আওয়ামী লীগ অফিস থেকে যে তালিকা পাঠানো হয় তা দেখে আনুষ্ঠানিকভাবে কাউকে এমপি অথবা চেয়ারম্যান ঘোষণা করা। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আরেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান হলো দুর্নীতি দমন কমিশন। অথচ এই অফিসটি এখন নিজেরাই আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত। গত এক দশকে দেশ থেকে 9 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। ক্ষমতাসীন দলের টাকা পাচারকারীরা কানাডায় বেগম পাড়া গড়ে তুলেছে। সোনালী ব্যাংক থেকে হলমার্ক কেলেঙ্কারির মাধ্যমে 3600 কোটি টাকা লোপাট হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ড থেকে লোপাট হয়েছে হাজারো কোটি টাকা। এক একটি মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। এসব ক্ষেত্রে কি দুদকের ভূমিকা কি? রাষ্ট্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জনগণের মর্যাদা অধিকার রক্ষায় দেশের সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে আইন বিভাগ। অথচ আইন বিভাগ এখন খোদ নিজেরাই নিজেদের স্বাধীন অস্তিত্ব ও মর্যাদার কথা ভুলে গিয়ে পরিণত হয়েছে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি বিভাগে। যে কোনো দল ও মতের মানুষ বিপদগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত হলে আদালতের দ্বারস্থ হয়। একটি সভ্য রাষ্ট্র ও সমাজের এটাই হওয়ার কথা ছিল। অথচ চিত্র এখন সম্পূর্ণ বিপরীত। মানুষ বিপদগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় আদালতের দ্বারস্থ হতে চায় না। কারণ বর্তমানে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে এখন বিচারকদের বিবেক এখন নিয়ন্ত্রিত হয় আইন মন্ত্রণালয় থেকে। আদালতের এখন একমাত্র কাজ জনগণ যেসব বিষয় গ্রহণ করতে চায় না কিংবা প্রত্যাখ্যান করে, রায়ের দোহাই দিয়ে সেটি জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে দেশের আদালতে
বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৩৭ লক্ষ। এসব মামলা নিষ্পত্তি করে কিভাবে দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা যায় সেটি হওয়া উচিত ছিল আদালতের লক্ষ্য। অথচ সেটি না করে আওয়ামী লীগের দলীয় রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্য পূরণে আদালত নিজেদের রেখেছে ব্যস্ত। জনগণ বিক্ষিপ্ত হলে প্রতিকারের জন্য তাদের আদালতে যাবার কথা, সেখানে এখন খোদ বিচারকরাই রাজনৈতিক দলের কর্মীর মতন জনগণের বিরুদ্ধে রাস্তায় মিছিল নামায়। আদালত, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি কমিশন, দুর্নীতি দমন কমিশন, ক্ষমতাসীন সরকার প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে দিয়েছে ধ্বংস করে। দেশকে তারা পরিণত করেছে একটি অকার্যকর রাষ্ট্রে। এর কারণ, আসুন খুব সংক্ষেপে আমরা এর কারণটি দেখি। এর কারণ, তারা বাংলাদেশের বিরুদ্ধে, বর্তমান অবৈধ ক্ষমতাসীন সরকার, তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা প্রতিশোধ নিচ্ছে। কিন্তু কেন এই প্রতিশোধ? কারণ আমার আগে যারা বক্তব্য রেখেছেন প্রত্যেকের কথায় সেই কারণটি ফুটে উঠেছে। কারণ সদ্য স্বাধীন বাংলাদেশের দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ দেশ পরিচালনায় ব্যর্থ নয়, সম্পূর্ণভাবে হয়েছিল ব্যর্থ। আর পরবর্তীতে আমরা দেখেছি বিএনপি হয়েছিল সফল। স্বাধীনতা উত্তর বাংলাদেশে একদলীয় কুখ্যাত বাকশাল চাপিয়ে দেওয়া হয়েছিল। নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আওয়ামী লীগ সহ সবগুলো রাজনৈতিক দল। জিয়া রহমান সবগুলো রাজনৈতিক দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিলেন, সবাইকে দিয়েছিলেন রাজনীতি করার সুযোগ। স্বাধীনতোত্তর বাংলাদেশে জোর করে সবাইকে বাঙালি বানাতে গিয়ে অন্য ভাষা ও গোষ্ঠীর মানুষের মনে অবিশ্বাস ও বিরোধের জন্ম দেওয়া হয়েছিল। বিপরীতে আমরা দেখি স্বাধীন বাংলাদেশে প্রতিটি নাগরিকের সমমর্যাদা প্রতিষ্ঠায় শহীদ জিয়া দিয়েছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন। স্বাধীনতা উত্তর বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করতে প্যারালাল রক্ষী বাহিনীর জন্ম দেওয়া হয়েছিল। কিন্তু বিপরীতে আমরা দেখি শহীদ জিয়া সেনাবাহিনীকে একটি সম্পূর্ণ পেশাদার এবং শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলেছিলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ক্ষমতার ভাগ বাটোয়া নিয়ে দেশে খুন ও সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়। বিপরীতে আমরা দেখি শহীদ জিয়ার শাসনামলে বলা যায় খুন সন্ত্রাস প্রায় বন্ধ হয়ে নির্মূল হয়ে যায়। কারণ স্বাধীনতার ঘোষকের শাসনামলে মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল পেতে শুরু করে। মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে শাসক এবং সেবকের মধ্যে পার্থক্য। এখানেই জিয়াউর রহমান অনন্য, এখানেই বিএনপির সাফল্য। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ক্ষমতাসীনদের দুর্নীতি, ব্যাংক ডাকাতি এবং বেপরোয়া লুটপাটে বিশ্বে বাংলাদেশ পরিচিত পেয়েছিল তলাবিহীন ঝুড়ি হিসাবে। জিয়াউর রহমান বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির কলঙ্ক থেকে বের করে আনেন। জিয়াউর রহমানের সময় বাংলাদেশ বিশ্বে পরিচিতি পায় একটি আধুনিক ও কল্যাণকর রাষ্ট্র হিসাবে। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই ও বোনেরা, ষড়যন্ত্রের পথ ধরে 96 সালে আওয়ামী লীগ আরো এক দফা ক্ষমতায় আসে। এরপর বাংলাদেশকে বিশ্বে প্রথমবারের মতন দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালে ক্ষমতা থেকে বিদায় নেয়। এই যে আওয়ামী লীগ নামক দলটি, এই দলটি যখনই ক্ষমতায় থাকে তখনই বাংলাদেশ দেশে বিদেশে নানা কারণে নানাভাবে কলঙ্কিত হয়। সম্প্রতি 7টি মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশকে কর্তৃত্ববাদী শাসন থেকে বের করে আনার জন্য গণতান্ত্রিক বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় খুনি কর্মকর্তাকে আমেরিকা এবং ইউরোপে নিষিদ্ধ করার প্রস্তাব উপস্থাপিত করা হয়েছে। এভাবে প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগের ব্যর্থতা আর প্রায় প্রতিটি ক্ষেত্রে বিএনপির সাফল্য। স্বাধীনতোত্তর বাংলাদেশে ক্ষমতার ভোগ দখলকে কেন্দ্র করে
তৎকালীন আওয়ামী লীগ দেশে এক নৈরাজ্যকর অবস্থার জন্ম দিয়েছিল, কিন্তু দেশপ্রেমিক সিপাহী জনতা ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে 1975 সালের 7ই নভেম্বর আওয়ামী লীগ এবং তাদের দোসরদের পরাজিত করা হয়েছিল। 75 সালের নভেম্বরের পরাজিত সেই অপশক্তি পরবর্তীতে মহাজোটের নামে একজোট হয়ে আবারও বাংলাদেশের স্বার্থ বিরোধী ভূমিকায় লিপ্ত হয়েছে। 75 সালের নভেম্বরে পরাজিত এই অপশক্তির টার্গেট দেশের জাতীয়তাবাদী শক্তি এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করে রাখা। সে কারণেই 75 সালের নভেম্বরের অপরাজিত অপশক্তি স্বাধীনতার ঘোষকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। দেশের জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক, সংসদীয় গণতন্ত্রের প্রতীক মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে চালানো হচ্ছে ধারাবাহিক ষড়যন্ত্র। দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসাবে 75-এর পরাজিত অপশক্তির ইন্ধনে 2004 সালের 21শে আগস্টের ঘটনা ঘটে। 21শে আগস্ট এবং কথিত 111 একই সূত্রে গাঁথা। একটি 111-এর নাটক মঞ্চস্থ করানোর জন্যই পরিকল্পিতভাবে 21শে আগস্টের ঘটনা ঘটানো হয়েছিল। 75 সালের নভেম্বরে যারা দেশকে উল্টো পথে নিতে ব্যর্থ হয়েছিল, 2007 সালের কথিত 111-এর মাধ্যমেই তারা সফল হয়। 21শে আগস্ট এবং 111-এর নামে ষড়যন্ত্রের পথ ধরে ক্ষমতা দখল করেই 75-এর নভেম্বরের পরাজিত অপশক্তি বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ চালায়। সেনা হত্যাযজ্ঞটি ছিল 75-এর নভেম্বরের পরাজিত অপশক্তির প্রতিশোধের একটি অংশ। প্রিয় দেশবাসী এবং প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, স্বাধীন বাংলাদেশের ইতিহাস সাক্ষী দেয় দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং সেনাবাহিনী শক্তিশালী থাকলে 75-এর নভেম্বরের পরাজিত অপশক্তির কোনো ষড়যন্ত্রই সফল হয় না বা হবে না। এ কারণেই আজ আমি বিশেষ করে সারা দেশে আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, দেশের জনগণ এখন একটি অর্থবহ পরিবর্তনের পক্ষে। জনগণকে সঙ্গে নিয়ে অতীতের মতন এই পরিবর্তনের নেতৃত্ব বিএনপিকেই দিতে হবে। কারণ বারবার প্রমাণিত হয়েছে বাংলাদেশের যা কিছু অর্জন সেটি বিএনপি সরকারের মাধ্যমেই হয়েছে। বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে গণতন্ত্র, বিএনপি বাংলাদেশে চালু করেছে বহুদলীয় গণতন্ত্র, বিএনপি বাংলাদেশে চালু করেছে সংসদীয় গণতন্ত্র। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, দেশকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে প্রয়োজন গণতন্ত্র এবং গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম পূর্ব শর্ত মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আজ বিজয় ও স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীর এই দিনে এই হোক আমাদের অঙ্গীকার। দেশ ও বিদেশে অবস্থিত সকল বাংলাদেশিকে আবারও সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।